শ্রদ্ধায় পিলখানা ট্র্যাজেডির শহীদ সেনা সদস্যদের স্মরণ, দণ্ড কার্যকরের দাবি স্বজনদের। আজকে ৮ বছর চলছে, এখন চোখের কান্নাও থেমে গেছে প্রায়, কিন্তু হৃদয়ের রক্তক্ষরণ থামেনি। দ্রুত এটার কার্যকরী হয় তাইলে আমরা খুশি। হত্যা মামলার রায় নিয়ে আইনি বিতর্ক, সুরাহা না হওয়া পর্যন্ত শেষ হচ্ছে না আপিল শুনানি। কিছু কিছু সাক্ষী ৫ জনের ব্যাপারে যদি বলে থাকে তাহলে ৫ জনের একই রকম সাজা হওয়া উচিত, কিন্তু সেখানে যদি ভিন্নতর সাজা হয় তো সেক্ষেত্রে আমাদের নিশ্চয়ই আপিল করতে হবে যাতে কম সাজা হয়েছে। ইনসাফিসিয়েন্ট এভিডেন্স, ইনকনভিন্সিং এভিডেন্স, এসবের ভিত্তিতে কাউকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দেওয়া এগুলো সাস্টেনেবল না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশি বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হলো ঢাকা অ্যাপারেল সামিট। তৈরি পোশাক শিল্পের বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশের ঘুষ নেওয়ার প্রবণতা চরম পর্যায়ে, ভোগান্তিতে সাধারণ মানুষ, যাচাই বাছাই না করার পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। রাজধানীতে বাসের ধাক্কায় মেডিকেল ছাত্রী নিহত, সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত আরো 14। চালক জমিরের সাজা বাতিলের দাবিতে খুলনায় 10 জেলায় কাল থেকে ধর্মঘট। নাগরিক চাহিদা প্রাধান্য দিয়ে প্রার্থী মনোনয়নের আহ্বান কুমিল্লাবাসীর, দূরদর্শিতার পরিচয় দিতে হবে রাজনৈতিক দলগুলোকে, মত বিশিষ্টজনদের। এবং 21শে গ্রন্থমেলায় বইয়ের দাম বেশি হয়, হিমশিম খাচ্ছেন ক্রেতারা। মূল্য ছাড়ের পরিমাণ বাড়ানোর দাবি, কাগজের দাম নিয়ন্ত্রণের পরামর্শ প্রকাশকদের। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাদের স্বজন ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রীও। সেখানে নিহতের স্বজনরা বলেন, হত্যাকারীদের বিচারের রায় কার্যকর হলেই শান্তি পাবে শহীদদের আত্মা। এছাড়া দিনটিকে শোক দিবস ঘোষণারও দাবি জানান তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। পিলখানা হত্যাকাণ্ডের পর কেটেছে ৮ বছর। সময়ের হিসাবে দীর্ঘদিন হলেও এখনো শোকের ক্ষতে প্রলেপ পড়েনি এতটুকু। আর তাই প্রতি বছর 25শে ফেব্রুয়ারি এলেই শোকে কাতর মানুষগুলো হাজির হন বনানী সামরিক কবরস্থানে। এখানেই চিরনিদ্রায় শায়িত পিলখানা ট্র্যাজেডিতে নিহত 57 সেনা কর্মকর্তা। শ্রদ্ধা, ভালোবাসা আর তীব্র আবেগে নিহতদের স্মরণ করেন তাদের স্বজনরা। আজকে ৮ বছর চলছে, এখন চোখের কান্নাও থেমে গেছে প্রায়, কিন্তু হৃদয়ের রক্তক্ষরণ থামেনি। নিম্ন আদালত থেকে রায় হয়েছে, এখন উচ্চ আদালতের বিচার কার্য চলছে। ইনশাআল্লাহ ওখানকার রায়ও দেশের যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী হবে। হলে যদি দ্রুত এটার কার্যকরী হয় তাইলে আমরা খুশি। আমি মনে করি যে এটাকে শোক দিবস হিসাবে পালন করলে হয়তোবা ভবিষ্যতে আর কোনো লোক সাহস করবে না এই অন্যায় কাজ করবে। সকাল 9টায় প্রথমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব, পরে পর্যায়ক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী, সেনা ও নৌবাহিনী প্রধান এবং সবশেষে বিজেপি মহাপরিচালক নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এরই মধ্যে সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ করেছে। যারা এখনো পলাতক রয়েছে তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি। বিচার বিভাগ তাদের কাজটি সঠিকভাবে করেছেন এবং যারা যারা নাকি মৃত্যু ডেথ রেফারেন্সের মামলায় রয়েছেন তাদের সেটাও খুব শীঘ্রই আদালত থেকে ক্লিয়ার হবে এবং তাদেরও শাস্তি কার্যকর হবে। যারা অন্যায় করেছে তাদের ম্যাক্সিমামই ধরা হয়েছে, আর পলাতক যারা তাদের মধ্যে একজন ধরা পড়েছে আপনারা জানেন, আর বাকিগুলোকে আমরা ধরার জন্য সব আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। একজনের সাক্ষ্যের ভিত্তিতে কারো ফাঁসি, কারো যাবজ্জীবন, আবার কেউ বা পেয়েছেন খালাস। পিলখানার বিডিআর হত্যা মামলার আপিল শুনানির শেষ পর্যায়ে এসে রায় নিয়ে দেখা দিয়েছে এমন আইনি বিতর্ক।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, এসব প্রশ্নের সুরাহা না হওয়া পর্যন্ত শেষ হচ্ছে না দেশের ইতিহাসের সবচেয়ে বড় এ মামলার আপিল শুনানি। তবে চলতি বছরই শুনানি শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল। আফজাল হোসেনের রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি 8 বছর আগের এই দিনে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। বর্বরোচিত এই হত্যাকাণ্ডের দায়ে 2013 সালে 152 জনকে মৃত্যুদণ্ড, 161 জনকে যাবজ্জীবন এবং 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। খালাস পান 277 জন। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার কাজ 4 বছরে শেষ হলেও উচ্চ আদালতে আসামি ও রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আটকে আছে আইনি বিতর্কে। যদিও এরই মধ্যে আসামিদের আপিল শুনানি শেষ হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলছেন, আইনি বিতর্ক যাই থাক, আপিল নিষ্পত্তি হবে এবছরের মধ্যেই। কিছু কিছু সাক্ষী 5 জনের ব্যাপারে যদি বলে থাকে তাহলে 5 জনের একই রকম সাজা হওয়া উচিত, কিন্তু সেখানে যদি ভিন্নতর সাজা হয় তো সেক্ষেত্রে আমাদের নিশ্চয়ই আপিল করতে হবে যাতে কম সাজা হয়েছে। এই যে সেন্টেন্স যে আপনার ইনসাফিসিয়েন্ট এভিডেন্স, ইনকনভিন্সিং এভিডেন্স, এসবের ভিত্তিতে কাউকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দেওয়া এগুলো সাস্টেনেবল না। এদিকে হত্যা মামলার বিচার শেষ হলেও 8 বছরেও শেষ হয়নি বিস্ফোরক আইনে দায়ের করা মামলার বিচার কাজ। ফলে হত্যা মামলায় খালাস পাওয়া অনেক আসামি বিস্ফোরক মামলার আসামি হওয়ায় মুক্তি পাননি 4 বছরেও। এই মামলাটি আমরা দ্রুত নিষ্পত্তি করার ক্ষেত্রে প্রসিকিউশন থেকে কিংবা আদালতের তরফ থেকে কোনো উদ্যোগ দেখছি না। যদি এই মামলাটি দ্রুত নিষ্পত্তি হতো তাহলে যে সমস্ত আসামি হত্যা মামলায় খালাস পেয়েছে, বিস্ফোরক মামলায় খালাস পেলে এই সমস্ত আসামি কিন্তু বাড়ি চলে যেতে পারত। আগামী 2রা এপ্রিল বিডিআর হত্যা মামলার আপিল শুনানি এবং 5ই মার্চ বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রপ্তানিযোগ্য পণ্যে বৈচিত্র্য এনে তৈরি পোশাক শিল্পের বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত ঢাকা অ্যাপারেল সামিট উদ্বোধন করে এই কথা বলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশে $50 বিলিয়ন রপ্তানি আয় অর্জনেও ব্যবসায়ীদের পাশে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৈরি পোশাক শিল্প খাতের উন্নয়ন, রপ্তানি প্রবৃদ্ধি এবং এই শিল্পের বর্তমান অবস্থা বিশ্ববাজারে তুলে ধরতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমইএ আয়োজন করেছে অ্যাপারেল সামিট 2017। শনিবার সকালে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুগেদার ফর এ বেটার টুমোরো প্রতিপাদ্যে এবারের সামিটে দেশের পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি দাতা সংস্থা, বিদেশি ক্রেতা ও শ্রমিক সংগঠন অংশ নিয়েছেন। উদ্বোধনী পর্বের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশি পণ্যের রপ্তানির বাজার সম্প্রসারণে এগিয়ে আসতে হবে ব্যবসায়ীদের। বিশ্বে আমরা যে পোশাক রপ্তানি করি, যে বাজার, এই বাজার আরো কিভাবে সম্প্রসারণ করা যায়, আমি আমাদের ব্যবসায়ীদের সেই অনুরোধ করব যে ওই সুনির্দিষ্ট বাজারের মধ্যে আটকে না থেকে নতুন নতুন বাজার যাতে খুঁজে পাওয়া যায়। আমি যেটা মনে করি, যেটাকে আরো উন্নত করতে হলে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী কিছু পরিকল্পনা আমাদের গ্রহণ করতে হবে। তৈরি পোশাক শিল্পের উন্নয়নে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রপ্তানিযোগ্য পণ্যেরও বৈচিত্র্য নিয়ে আসতে হবে ব্যবসায়ীদের। একটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, আমাদের পণ্যের যে রপ্তানি পণ্য, এই রপ্তানি পণ্যে আরো বৈচিত্র্য আনতে হবে। আরো কত ধরনের, শুধু একটা উপর নির্ভরশীল থাকলে হবে না। নতুন নতুন আইটেম, কোথায় কি ধরনের বাজার, আমাদের ব্যবসায়ী মহলকে সেটাও খুঁজে বের করতে হবে। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে $50 বিলিয়ন রপ্তানি আয় অর্জনের লক্ষ্যমাত্রা নিয়েও সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। দখল, ভরাট আর নাব্য সংকটে বন্ধের পথে চট্টগ্রাম চাকদাই খাতুনগঞ্জের নৌপথের ব্যবসা। শিগগিরই খাল খননের আশ্বাস সিটি মেয়রের। পাসপোর্ট পেতে ভোগান্তি ও সব ধরনের দুর্নীতি রোধে সরকার খুব শিগগিরই ই পাসপোর্ট সিস্টেম চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট সপ্তাহ 2017-এর উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান মন্ত্রী। তিনি বলেন, দেশ ও দেশের বাইরে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট পেতে যাতে কোনো ভোগান্তি না হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার।
প্রবাসী বাংলাদেশিরা যাতে 3 থেকে সর্বোচ্চ 7 দিনের মধ্যে পাসপোর্ট পায় সে লক্ষ্যে কুরিয়ার সার্ভিস ফেডেক্স বাংলাদেশের সঙ্গে একটি চুক্তিও সই হয়। পরে সেরা কর্মকর্তা ও কর্মচারীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। পাসপোর্ট ভেরিফিকেশনের নামে পুলিশের ঘুষ নেওয়ার প্রবণতা চরম পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ উঠেছে। সঠিক যাচাই বাছাই না করেই অর্থের বিনিময়ে দেয়া হচ্ছে পুলিশ রিপোর্ট। এতে অনেক ক্ষেত্রে প্রকৃত অপরাধীরাও পেয়ে যাচ্ছে পাসপোর্ট, আবার ভোগান্তির শিকার হচ্ছেন নিরীহ অনেক মানুষ। পুলিশের এ ধরনের কর্মকাণ্ডে সন্ত্রাস, জঙ্গিবাদী ও অপরাধীরা দেশ ছাড়ার সুযোগ পাচ্ছে বলে মত অপরাধ বিশ্লেষকদের। খলিলুর রহমানের তোলা ছবিতে রিপোর্ট তারিকুল হাসান আশিকের। বিদেশ গমন ইচ্ছুক প্রত্যেকেরই অপরিহার্যভাবে প্রয়োজন পাসপোর্টের। প্রথমবার পাসপোর্ট করাতে ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা ও পাসপোর্ট অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর আর কোথাও কোনো টাকা না দেওয়ার কথা থাকলেও কিছু তদন্তকারী পুলিশকে টাকা না দিলে হচ্ছে না ভেরিফিকেশন। ক্ষেত্র বিশেষে 1000 থেকে 4000 টাকাও হাঁকছেন কোনো কোনো পুলিশ কর্মকর্তা। পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনে টাকা লাগে কিনা মুঠোফোনে এমন প্রশ্নের জবাবে অফিস খরচ সহ ভিত্তিহীন বিভিন্ন বিষয় বোঝানোর চেষ্টা করলেন একজন তদন্ত কর্মকর্তা। পাসপোর্টের ভেরিফিকেশনে কি কোনো টাকা পয়সা লাগে নাকি? অফিসিয়াল খরচ আছে, কথাটা বুঝতে পারছেন? এটা সবার জন্য লাগে। মনে করেন যে যারা তারাও কিন্তু একটা খরচ দেওয়া যায়, এটা একটা স্বাভাবিক জিনিস। এখন তো যে 500-1000 টাকা, এটা তো নাথিং। পাসপোর্ট হাতে পাওয়া অনেক সাধারণ মানুষও জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তাকে টাকা দেওয়ার কথা। 4 জন কিছু টাকা দেওয়া হয়েছে আর কি, 1000 টাকা। পুলিশের কাছে যখন গিয়েছিলাম প্রায় আমাদের জনপ্রতি 1000 টাকা করে দেওয়া লেগেছে। তা আমরা বলেছিলাম যে স্যার কিছু কম, তো বলছে এটা আমাদের খরচ হিসাবে দিতে হবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে এক শ্রেণীর পুলিশের এ ধরনের কর্মকাণ্ড সন্ত্রাসবাদকে উৎসাহিত করবে বলে মত অপরাধ বিশ্লেষকদের। পুলিশ নিজেই যদি রক্ষক হয়ে ভক্ষক হয়, তাহলে অপরাধীরা তো তার কাজ করতে তার কোনো বেগ পেতে পাবে না। পুলিশ নিজেই এর সাথে সম্পৃক্ত হয়, এটা তো অন্যায় কাজে উৎসাহ দেওয়ার মতো ঘটনা। সমস্যা সমাধানে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বেশ কিছু পদক্ষেপের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসবির ক্লিয়ারেন্সটা যাতে অনলাইনে পারা যায় কিনা সেগুলো আমরা দেখছি। আর আমাদের যেখানেই যেটা আমাদের প্রবলেম আসছে কিংবা আমাদের অভিযোগ আসছে কিংবা কেউ অভিযোগ করছে, সেগুলো আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। পুলিশ রিপোর্টের ভিত্তিতে যে কোনো সময় পাসপোর্ট বাতিল করার ক্ষমতা রয়েছে কর্তৃপক্ষের। পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে যাচাই বাছাইয়ের কোনো বিকল্প নেই, কিন্তু সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় অথবা সঠিক অনুসন্ধান না করে অযোগ্য কাউকে পাসপোর্ট প্রদান করা দুটোই রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলায় বইয়ের দাম অনেক বেশি হওয়ায় কিনতে এসে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। এজন্য গ্রন্থমেলায় মূল্য ছাড়ের পরিমাণ বাড়ানোর দাবি পাঠকদের। তারা বলছেন, নাগালের মধ্যে দাম না থাকায় অনেক ভালো লেখকের বই কেনা সম্ভব হয় না। প্রাণের মেলায় পাঠকদের উৎসাহ যোগাতে দাম কমানোর পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরাও। প্রকাশকরা জানান, ছাড়ের মাধ্যমে নয়, কাগজের দাম নিয়ন্ত্রণ আর নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে দাম সহনীয় রাখতে হবে। বিস্তারিত দেখুন আমার একটি রিপোর্ট। প্রতি বছর গ্রন্থমেলায় প্রিয় লেখকের প্রকাশিত বই সহ ভালো লাগা নতুন লেখকদের বইটিও কিনে থাকেন অনেকেই। উপন্যাস, গল্প, ছড়া, কবিতা, ইতিহাস ও রাজনীতি সহ সাহিত্যের নানা শাখায় দৃষ্টি নিবদ্ধ হয় পাঠকের। নতুন বইয়ের মোড়ক দেখে উৎফুল্লতায় ভরে ওঠে বইপ্রেমীর মন। তবে আনন্দঘন মুহূর্তের ছেদ ঘটে নতুন বইয়ের মূল্য দেখে। পাঠক সমাগম বৃদ্ধিতে 25% পর্যন্ত মূল্য ছাড় দেওয়া হলেও এর পরিমাণ আরও বাড়ানোর দাবি তাদের। হুমায়ুন আহমেদের বই, তারপর শাকুর মজিদ আর অন্যান্য লেখকদের বইয়ের দামটা একটু আমাদের জন্য একটু বেশি হয়ে যাচ্ছে। আর ডিসকাউন্ট দেওয়ার পরও দেখা যায় একটা বই পায় 600-550 টাকা। আমরা স্টুডেন্ট হিসেবে বইয়ের দামটা আসলে বেশি, হয়তো ওরা ডিসকাউন্ট দিচ্ছে নামে ডিসকাউন্ট, কিন্তু কিনতে গেলে আসলে অনেক টাকা পড়ে যায়। গ্রন্থমেলায় শুধু শিক্ষার্থী বা দেশীয় পাঠক নয়, বই সংগ্রহে আসেন অনেক বিদেশি পাঠকও। তাই সহনীয় মূল্যে বই কেনার সুযোগ করে দেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। মূল্যের কারণে তারা যদি তাদের পছন্দের বইগুলো কিনতে না পারেন, মহামিলন মেলায় এসে যদি বেদনা নিয়ে চলে যান, এটা একটা খুব বিস্ময়কর বেদনারই জায়গা। সেই জায়গা থেকে আমাদের পাঠকদের দিকে তাকিয়ে প্রকাশকদের উচিত যে দাম একটু কমানো। একই ফরমা ও কাগজের বই বিক্রি হয় ভিন্ন দামে। তবে প্রকাশকরা বলছেন, মেলা মৌসুমে কাগজের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়ে নতুন বইয়ের ওপর। 21শে মেলা হোক
বা একাডেমিক টেক্সট বইয়ের বেলায় হোক, দেখা যায় যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাস যখন আসতে থাকে কাগজের দাম বাড়তে থাকে। এই ব্যবসাটাকে টিকে রাখতে গিয়ে গভর্নমেন্ট সচেতন হয়, তাহলে আমাদের এরকম একটা ক্ষেত্রে সাবসিডি দিতে পারে কাগজে, তাহলে হয়তো বা আমরা বইয়ের দামটাই কম করে রাখতে পারি। এদিকে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে বাস্তব ভিত্তিক একটি বিধি প্রণয়ন করা যেতে পারে বলে জানায় বাংলা একাডেমির এই সদস্য সচিব। বাংলা একাডেমি বা সমস্ত প্রকাশনা প্রতিষ্ঠান মিলেই পাঠকের বইমেলা বা প্রকাশনার সবচেয়ে বড় ক্ষেত্র তো হচ্ছে পাঠক ক্রেতা, তাদের কাছেও আমাদের জবাবদিহিতার ব্যাপার আছে। আমরা একটা বইয়ের দাম রাখছি, কেন দামটা রাখছি এটা তাদের কাছে স্পষ্ট হওয়া দরকার। বইয়ের দাম নির্ধারণে সবকিছুর ঊর্ধ্বে পাঠকের স্বার্থকে বিবেচনায় রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার শেষ শিশু প্রহরে সকাল থেকেই উপচে পড়া ভিড় বইমেলা প্রাঙ্গণে। শিশুদের জন্য মেলার প্রবেশদ্বার খুলে দেওয়া হয় বেলা 11টায়। এরপর থেকেই অভিভাবকদের সঙ্গে দলে দলে আসতে থাকে শিশুরা। তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল রূপকথার গল্প, কবিতা, ছড়া ও মুক্তিযুদ্ধের বই। বই কেনা ছাড়াও শিশুদের আনন্দের মাত্রা বাড়িয়েছে সিসিমপুর। সন্তানকে নির্মল আনন্দের স্বাদ দিতে পারায় সন্তুষ্ট অভিভাবকরাও। আমি প্রত্যেক বছর এই বই মেলায় আসি, আমার এখানে আসতে খুব ভালো লাগে। গল্প বই পড়তে ভালোবাসি, বিজ্ঞানের বই পড়তে ভালোবাসি। বড়রা যদি ছোটদের না নিয়ে আসি তারা বই পড়তে উৎসাহিত হবে না, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য মূলত আমাদের ওদেরকে বই মেলা নিয়ে আসা। মাসের শেষ শনিবারে লেখক, প্রকাশক ও পাঠকের ভিড়ে জমজমাট অমর একুশে গ্রন্থমেলা। প্রাণের মেলার আজকের আয়োজনের খবর জানাতে সেখানে আছেন সহকর্মী মুজাহিদ শুভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, মৌটুসী, গতকালের মতোই কিন্তু আজকেও এই শিশু প্রহরকে ঘিরে কিন্তু ব্যাপক একটি ভিড় আমরা লক্ষ্য করেছি। সকাল 11টায় মেলা প্রাঙ্গণের সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশদ্বার খোলার পর থেকে কিন্তু সারি সারি মানুষের ভিড়। তারা তাদের শিশুদের নিয়ে, তাদের সন্তানদের নিয়ে কিন্তু মেলা প্রাঙ্গণে এসেছেন। আমরা আরো একটি বিষয় জানিয়ে রাখি যে অভিভাবকরা কিন্তু আমাদেরকে বলেছেন যে বইয়ের দাম সর্বসাধারণের কেনার মতো যদি করে দেয়া হয়, অর্থাৎ শিশুদেরকে বইয়ের ব্যাপারে আরো উৎসাহিত করার জন্য বইয়ের দাম কিছুটা কম রাখা হলে কিন্তু এটা তাদের জন্য, অভিভাবকদের জন্য সুবিধা হয়। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখি যে এই শিশু প্রহরের আজকে নিয়ম অনুযায়ী শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু শিশুদের এবং অভিভাবকদের একটি উপচে পড়া যে ভিড় শিশু প্রহরকে কেন্দ্র করে, যে বাড়তি আনন্দের একটি জায়গা, বই কেনার জায়গা, সেটিকে কেন্দ্র করে কিন্তু বইমেলা কর্তৃপক্ষ অর্থাৎ বাংলা একাডেমি তারা বলেছেন যে বইমেলার শেষ দিনে তারা শিশু প্রহর খোলা রাখবেন। আরো একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা শিশু সাহিত্যিকদের সাথে এর আগে এবং আজকেও কথা বলেছি। তারা যেটি বলেছেন যে প্রচুর পরিমাণ শিশুদের বই বিক্রি হলেও কিন্তু এই বাজারকে ঘিরে কিন্তু অনেক ভুল বানান সম্পন্ন, অনেক উল্লেখযোগ্য পরিমাণ বই কিন্তু বের হচ্ছে যেগুলো হচ্ছে মানসম্পন্ন নয়। শিশুদের সৃজনশীল করার ক্ষেত্রে অথবা মেধা বিকাশের ক্ষেত্রে তেমন ভালো বই কিন্তু বের হচ্ছে না। এক্ষেত্রে প্রকাশকদের সবসময় খেয়াল রাখা দরকার যে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অন্তত এমন কিছু বই বের করা যাতে করে তারা আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে খুব সহায়ক ভূমিকা পালন করতে পারে। আরো একটি বিষয় জানিয়ে রাখি যে শিশুদের একটি অভিযোগ এবার আমরা শুনেছি যে সিসিমপুরের যে সময়টি সেটি কিন্তু 30-40 মিনিটের মধ্যে শেষ হয়ে যাওয়ার কারণে তাদের কিন্তু এক ধরনের ক্ষুধা থেকে যায়। তারা যেটি আমাদেরকে বলেছেন এবং অভিভাবকরা আমাদেরকে বলেছেন যে সিসিমপুরের যে শোটা হয়ে থাকে, যেটিকে ঘিরে তাদের একটি বাড়তি উৎসাহ, তারা এখানে আসেন সেটি যেন 2 ঘন্টা ব্যাপী যাতে করা হয় এবং এই মেলা শেষ হয়ে যাওয়ার কারণে আগামীবার যেন এই সিসিমপুরের এই শোটা যেন 2 ঘন্টা নাগাদ করা হয়, এটার ব্যাপারে তারা আমাদেরকে বলেছেন। এবং বাংলা একাডেমির পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেষ দিনে শিশু প্রহর খুলে রাখার, এটিতে কিন্তু অভিভাবকরা উৎসাহ বোধ করেছেন। এবং আজকে মেলা প্রাঙ্গণে আমরা যেটি দেখেছি যে শিশুরা ছাড়াও কিন্তু বইমেলা শেষের দিকে হওয়ার কারণে কিন্তু অভিভাবক শিশুদের পাশাপাশি সর্বসাধারণ কিন্তু ভিড় করছে। তো এই ছিল মেলা প্রাঙ্গণ থেকে সবশেষ খবর। মৌটুসী। দর্শক, অমর একুশে গ্রন্থমেলা এবং মেলার শেষ শিশু প্রহরের খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। কলেজ যাওয়ার পথে রাজধানীর পুরান ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিয়া হাসান নামে এক মেডিকেল শিক্ষার্থীর। এই ঘটনায় আহত হয়েছেন নিহত শিক্ষার্থীর মা। সকাল 7:45টার দিকে পুরান ঢাকার নয়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ফিরে সিএনজিতে ন্যাশনাল মেডিকেল কলেজে যাওয়ার পথে নয়াবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পান সাদিয়া।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে দুপুর 12:30টার দিকে কলেজ প্রাঙ্গণে নিহত শিক্ষার্থীর প্রথম জানাজা হয়। এতে অংশ নেন সাদিয়ার সহপাঠী ও শিক্ষকরা। দাফনের জন্য সাদিয়ার লাশ তার গ্রামের বাড়ি রাজশাহীতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন স্বজনরা। ঘাতক বাস চালকের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন সহপাঠীরা। আমরা এই হত্যাকারীর বিচার চাই। এভাবে রাস্তার মধ্যে আমরা আর কোনো সাদিয়াকে হারাতে চাই না। আমরা বিচার চাই, ফাঁসি চাই, হত্যাকারীদের ধরে ফাঁসি দিতে হবে। আপনার কথা আমাদের এরকম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হারাবো। আমাদের সোর্স এবং আমাদের পুলিশ চতুর্দিকে লাগানো হয়েছে। আমাদের আন্ডার কাভার যে যারা আছে, সিভিলে যারা আছে, ডিবি, এসবি, তারা কাজ করে যাচ্ছে। আমরা চিহ্নিত করে ব্যবস্থা অবশ্যই নেব। মহাসড়কের মৃত্যুর মিছিলে যোগ হলো আরো 14 জন। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 2 জন সহ 14 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো 11 জন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সকালের দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী মাইক্রোবাসটি চকরিয়ার গয়ালমারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আহত হন 11 জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপরদিকে একই মহাসড়কে আলাদা সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হন। দিনাজপুরের সদর উপজেলার পাট গবেষণা কেন্দ্রের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই নিহত হন রফিকুল ইসলাম। আহত হন আরও একজন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় 2 ঘন্টা রংপুর পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কা লাগে। এতে আহত হন 2 জন। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এতেশামুল হককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া টাঙ্গাইলে মা ও ছেলে সহ মাদারীপুর, পটুয়াখালী, পঞ্চগড় ও মাগুরায় আরো 6 জন নিহত হয়েছেন। ইসমাত জাহান, সময় সংবাদ। সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মনির সহ 5 জন নিহতের ঘটনায় বাস চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে কাল থেকে খুলনা বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। দুপুরে যশোরের চাচড়ায় আঞ্চলিক কমিটির অফিসে জরুরি সভা হয়। শ্রমিক নেতারা অভিযোগ করেন, বাস চালক জামির হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ার পরও এ শাস্তি দেওয়া হয়েছে। জামির হোসেনের মুক্তির দাবিতে সভায় শ্রমিকরা আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরে কাল ভোর 6টা থেকে খুলনা বিভাগের 10টি জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়। চুয়াডাঙ্গা ডিলাক্সের চালক জামিরুলকে অযাচিতভাবে যাবজ্জীবন জেল দিয়েছেন। তার প্রতিবাদে খুলনা বিভাগের 10 জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট আগামীকাল থেকে ঘোষণা করা। যে আইন আমাদের জন্য প্রযোজ্য না, এই জেলের গাড়ি নিয়ে গাড়ি চালাতে ইচ্ছুক না, সে আইনে আমাদের যে জেল দিয়েছেন সেই জেল দেওয়ার বিরুদ্ধে আমরা কর্মবিরতি পালন করব। লক্ষ্মীপুর সদরে এলাকাবাসী সুরেশ্বর দরবার শরীফের অনুসারী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় 22 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 250 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতরাতে সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। এ ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে আটক করা হয়েছে। গতরাত 9টার দিকে টুমচর ইউনিয়নের হায়দার আলী মুন্সির বাড়িতে সরেশ্বর দরবারের খলিফা ফোরকানের আয়োজনে প্রতি বছরের মতো ওরস পালন করছিলেন দরবারের অনুসারীরা। এ সময় এলাকাবাসীর একাংশ অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে সুরেশ্বর দরবারের অনুসারীদের উপর অতর্কিত হামলা চালায়। দরবারের অনুসারীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে। পুলিশ, গ্রামবাসী ও সুরেশ্বর অনুসারীদের ত্রিমুখী সংঘর্ষে অন্তত 20 জন আহত হন। চট্টগ্রামে নর্দমায় পাওয়া নবজাতক 21কে সন্তান হিসেবে দত্তক নিতে আগ্রহ দেখিয়েছেন নগরীর বেশ কয়েকজন মা। তারা কাল আদালতে এ বিষয়ে আবেদন জানাবেন। সকালে শিশুটির চিকিৎসক অধ্যাপক ডক্টর জগদীশ চন্দ্র দাস এ তথ্য জানান। শিশুটিকে এক নজর দেখতে হাসপাতালে ভিড় করছেন উৎসুক জনতা। পুলিশ জানায়, ইতোমধ্যে শতাধিক দম্পতি শিশুটিকে দত্তক নিতে ফোন করেছেন। গত 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নগরীর কর্নেলহাট এলাকার একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরে আকবর শাহ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে ভর্তি করা হয়।
বাচ্চাটা আছে মোটামুটি ভালোই আছে বলা যায়, এখানে রাখাটাই হলো সমস্যা, যে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটা উপযুক্ত কোনো কেয়ারটেকার অথবা গার্জিয়ানের কাছে ফেরত দেওয়া, এটাই হলো উদ্দেশ্য। কারণ এখানে থাকলে বাচ্চা ইনফেক্টেড হয়ে যেতে পারে। ইতিমধ্যে বিজ্ঞ আদালতে অনেক মাই কিন্তু আবেদন করেছেন। আদালতের পরবর্তী নির্দেশেই কার কাছে যাবে এই বাচ্চাটা সেটা আদালতই সিদ্ধান্ত দেবেন। দুপুরের সময় আরো থাকছে। বগুড়ার সান্তাহারে নিজস্ব সৌর বিদ্যুৎ সুবিধা সহ নির্মিত হয়েছে অত্যাধুনিক খাদ্য গুদাম। কার্যক্রম শুরু হলে বাড়বে রফতানি, জানিয়েছে খাদ্য বিভাগ। কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলগুলোর ডাকা অর্ধ দিবস হরতালে বিএনপির সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও জেলা ইজতেমায় অংশ নিয়ে এই কথা বলেন মির্জা ফখরুল। গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, এতে করে সমগ্র বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর এটা চাপ পড়বে। শিল্পক্ষেত্রে পড়বে, কৃষিক্ষেত্রে পড়বে, পরিবহনে পড়বে এবং স্বাভাবিকভাবে মানুষের সামগ্রিক জীবনযাত্রার ব্যয় অনেকভাবে বেড়ে যাবে। অর্থবেলা হরতালটির একটা প্রতিবাদ, এই ব্যাপারে এই হরতালে সকলেরই অংশগ্রহণ করা উচিত এবং সমর্থন দেওয়া উচিত বলে আমরা মনে করি। জনগণকে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে সেফ ফুড অথরিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। কেরানীগঞ্জের শাক্তায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। 200 কিলোওয়াট বিদ্যুৎ নিয়ে আমরা যাত্রা শুরু করছিলাম, আজকে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে বলেই আজকে কৃষক উৎপাদন করতে পারছে। খাদ্য নিরাপত্তা দিতে আমরা সক্ষম, যে উৎপাদন আজকে বেড়েছে। কৃষক আজকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পায় সেচের জন্য। আমি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, আমরা বিদেশে খাদ্য রপ্তানি করার যোগ্যতা অর্জন করেছি। আমরা একটা পর্যায়ে চলে এসেছি যেখান থেকে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। জনগণের সাংবিধানিক অধিকার, জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার, এটা আমাদের জনগণকে দিতেই হবে। এইটা আমরা নিশ্চিত করছি এখন। সেই নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা দেওয়ার জন্যই সেফ ফুড অ্যাক্ট হয়েছে, সেফ ফুড অথরিটি হয়েছে এবং সেফ ফুড অথরিটির যে বিরাট কর্মযজ্ঞ 18টি মন্ত্রণালয় নিয়ে, তার একজন অংশীদার হচ্ছে এই প্রাণী সম্পদ মন্ত্রণালয়। তাদেরকে নিয়ে কিন্তু আমরা কাজ করছি, বিরাট কর্মযজ্ঞ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীকে ফেরত দিলে কানাডার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্য উচ্চতায় যাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সকালে রাজধানী গুলশানের একটি হোটেলে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। We are also deeply engaged with the Canadian government with regards to the repatriation of জাতির জনকের আত্মস্বীকৃত খুনি ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে কানাডা সরকার ফেরত পাঠালে দুদেশের মধ্যে আস্থা আরও বাড়বে। দুদেশের জনগণ বিশ্বাস করে এতে করে দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। and it would be a major breakthrough in our bilateral relations. কেবল রাজনৈতিক দিক বিবেচনায় নয়, নাগরিকের চাহিদার কথা মাথায় রেখে প্রার্থী মনোনয়ন দিতে হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি এমন আহ্বান কুমিল্লাবাসীর। অন্যদিকে প্রার্থী মনোনয়নে দলগুলোকে দূরদর্শিতার পরিচয় দিতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। কুমিল্লা থেকে রাশেদ লিমনের রিপোর্ট। কেবলই একটি মেয়াদ পার করল কুমিল্লা সিটি কর্পোরেশন। দ্বিতীয় দফা নির্বাচনে তফসিল ঘোষণা হলেও এখনো রাজনৈতিক দলগুলো চূড়ান্ত করেনি নিজেদের প্রার্থী। আর তাই নগর জুড়ে আড্ডা কিংবা আলোচনার বিষয় কারা হচ্ছেন এই নির্বাচনের মেয়র প্রার্থী। আর এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে নগরবাসীর মনোভাব বুঝে প্রার্থী নির্বাচনের কথা বলছেন সাধারণ মানুষ। দলের খাতিরে এমন কোনো মানুষকে যাতে মনোনয়ন দেওয়া না হয় যার কথা শুনলেই মানুষের বুকের ভিতর আটকে ওঠে। মানুষের কথা বলবে, মানুষের কথা শুনবে এবং অবহেলিত মানুষের, বিশেষ করে তাদের জন্য প্রাণের ভিতরে স্পন্দন জাগাতে পারে। রাস্তাঘাটের জন্য, মানুষের জন্য যারা কাজ করবে সেটাই আমরা লক্ষ্য করব, সেই মেয়রকে আমরা ভোট দেব। বিশিষ্ট নাগরিকরাও বলছেন জনমুখী প্রার্থীর কথা। জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করতে পারবে এমন প্রার্থীকেই ভোটের মাঠে নামাতে বলছেন তারা। রাজনৈতিক দলগুলো এমন একজন ব্যক্তিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের জন্য নমিনেশন দেওয়া হোক, যিনি সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারেন, তাদের সুযোগ সুবিধাগুলির কথা চিন্তা ভাবনা করতে পারেন। শুধু চিন্তা ভাবনা করতে পারে, তার একটা সুষ্ঠু সুন্দর নাগরিক নগরায়নের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি যার আছে
এমন একটি মানুষের দরকার। একজন শিক্ষিত, কল্যাণমুখী, জনমুখী মানুষ, যিনি মানুষের সাথে সম্পর্ক, মানুষের ভালো চান, মানুষের ভালো করতে চান এবং এই সিটি কর্পোরেশনকে একটি পরিকল্পিত শহর হিসাবে নগরায়নের দিকে তারা যাবেন, এরকম মানুষকে তারা চিন্তা করবেন। আমরা এই প্রত্যাশা তাদের প্রতি আমাদের এই আবেদন থাকবে, সেরকম একজন মানুষকে যেন তারা নমিনেশন দেন। আগামী 30 মার্চ অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সরকার নির্বাচনে ভোটের মাঠে প্রতীকের পাশাপাশি প্রভাব ফেলে প্রার্থীর ব্যক্তি ইমেজও। একাধিক যোগ্য প্রার্থী ভোটারদের হিসেব নিকেশ কিছুটা জটিল করে তুললেও নির্বাচনকে করে প্রতিযোগিতামূলক। আর তাই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী মনোনয়নের দিকে রাজনৈতিক দলগুলোকে কৌশলী হওয়ার পরামর্শ দিচ্ছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা। দখল, ভরাট আর নাব্য সংকটে চট্টগ্রামের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রাণকেন্দ্র চাকতাই খাতুনগঞ্জের নৌপথের ব্যবসা এখন বন্ধের পথে। প্রশাসনের কোনো পদক্ষেপ আর তদারকি না থাকায় প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে খাল, নষ্ট হচ্ছে পরিবেশ। একসময় নিরাপদ আর সাশ্রয়ী হওয়ায় এ পথে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে শত কোটি টাকার বাণিজ্য হলেও এখন তা নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। একসময় এই খাল দিয়ে চাকতায় খাতুনগঞ্জের কোটি কোটি টাকার ব্যবসা হতো দেশের বিভিন্ন অঞ্চলের সাথে। মাল বোঝাই করে আসা যাওয়া করত শত শত নৌকা আর সাম্পান। কিন্তু ভূমিদস্যুদের কবলে পড়ে খাল দখল আর ভরাট হওয়ায় সেই জৌলুস এখন আর নেই। প্রথমে মাটি আর আবর্জনা ফেলে ভরাট করে নির্মাণ করছে ছোট ছোট টিন শেড, পরে সুযোগ বুঝে খালের উপর নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন আর দোকানপাট। আগে তো শত শত বোট সামান আসছিল, তারপর এখন খাল ভরে গেছে, সেজন্য নৌকা সামান ঢুকতে পারে না। আর নৌকা সামান আসছে সমর কষ্ট। খাল যদি একখানা পরিষ্কার হয় তোর গভীর হইলে আরো যাইতে আইতে চল ভালো হয়। দ্বীপাঞ্চল, ভোলা, হাতিয়া, বরিশাল, সন্দ্বীপ সহ সারা দেশের সাথে এখান থেকে সরাসরি বাণিজ্য হতো নৌপথে। কিন্তু বড় ধরনের নৌকা, সাম্পান ও বোট ঢুকতে না পারায় এখান থেকে মুখ ফিরিয়ে নেন ব্যবসায়ীরা। মাল বিক্রি করি কুতুবদিয়া, মহিষখালী, ওরা টলারে করে মালগুলো নিয়ে যায়। আর খাল ভরাট হওয়ার কারণে সেজন্য আমাদের পাহাড়ি রাস্তাটা ক্ষতিগ্রস্ত। আমরা শুধু আমাদের ব্যবসায়ী না, আমাদের শুধু এখানে শ্রমিক, শত শত হাজার হাজার শ্রমিকেরও এখানে আমাদের শূন্য হয়ে যাচ্ছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে খালগুলো হুমকির মুখে। অবশ্য সিটি মেয়র আশ্বাস দিলেন শিগগিরই খাল খনন আর ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই নদী এবং এই খালগুলো যদি আমাদের ঠিকমতো পরিচর্যা হতো, সংস্কার হতো, যদি দখল হতো না, তাহলে হতো কি আমাদের যে পণ্য সরবরাহগুলো হতো সেগুলো কস্টিং কিন্তু অনেক কমে যেত। আমরা খালের তীরে যাতে কোনো অবৈধ স্থাপনা গড়ে না উঠে সেজন্য আমরা কার্যকর পদক্ষেপ নিয়েছি এবং এটা অব্যাহত থাকবে। একসময় চাকতায় খাল 150 ফুটের প্রশস্ত থাকলেও ছোট হতে হতে এখন ঠেকেছে 50 থেকে 60 ফুটে, যে কারণে নৌপথে 50% বাণিজ্য হলেও তা এখন নেমে এসেছে মাত্র 10%। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বগুড়ার সান্তাহারে নির্মিত হয়েছে নিজস্ব সৌর বিদ্যুৎ সুবিধা সহ বহুতল বিশিষ্ট আর্দ্রতা নিয়ন্ত্রক অত্যাধুনিক খাদ্য গুদাম। 25,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন এই গুদামের পরীক্ষামূলক কার্যক্রম শেষ হয়েছে। কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গুদামের উদ্বোধন করবেন। এর কার্যক্রম শুরু হলে দীর্ঘদিন মান নিয়ন্ত্রণ রেখে চাল সংরক্ষণ ও বিদেশে রপ্তানি করা যাবে বলে জানিয়েছে খাদ্য বিভাগ। রবিউল ইসলামের ক্যামেরায় মাজিদুর রহমানের রিপোর্ট। দেশের প্রথম বহুতল বিশিষ্ট আর্দ্রতা নিয়ন্ত্রক অত্যাধুনিক খাদ্য গুদাম বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহারে প্রায় 12 একর জমির উপর নির্মিত এই খাদ্য গুদামটিতে রয়েছে চাল পরিবহনে রেল সুবিধা সহ 360 কিলোওয়াট ক্ষমতার বিকল্প সৌর বিদ্যুৎ ব্যবস্থা। মাল্টি স্টোরেজে স্বয়ংক্রিয় আর্দ্রতা নিয়ন্ত্রক এয়ার কুলার সহ এই গুদামটি দেশে খাদ্য সংরক্ষণ ও সরকারি খাদ্য সংগ্রহ প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। সরকার যদি ধান যখন কিনবে তখন কৃষকেরা বেশি লাভবান হবে, তার কারণ ধানের দামটা বেশি পাবে। এই গুদাম হওয়ার কারণে আমরা সঠিকভাবে চাউল সরবরাহ করতে পারবো এবং কৃষক ন্যায্য মূল্য পাবে। আমরা নওগাঁ সহ গোটা উত্তরাঞ্চলের ব্যবসায়ী বৃন্দ লাভবান হব, উপকৃত হব। গুদামটির কার্যক্রম শুরু হলে বিদেশে খাদ্য রপ্তানিতে বিশেষ ভূমিকা সহ উত্তরবঙ্গের সকল জেলায় খাদ্য ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করে খাদ্য বিভাগ। এই গুদাম হওয়ার ফলে আমরা যেমন লং টার্ম স্টোরেজ করতে পারবো, পাশাপাশি আমাদের নওগাঁ, বগুড়া সহ উত্তরবঙ্গের সকল জেলায় আমাদের খাদ্য ব্যবস্থাপনায় একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে। বিদেশে পরবর্তী সময়ে চাল রপ্তানি করতে চাই, তাহলে এই সান্তাহার সাইলোর যে মাল্টি স্টোরেজ খাদ্য গুদাম নির্মিত হয়েছে সেটাতে আমরা
মজুত করতে পারবো। বগুড়ার সান্তাহারে 2013 সালে শুরু হওয়া বহুতল বিশিষ্ট অত্যাধুনিক খাদ্য গুদাম নির্মাণে ব্যয় হয়েছে 232 কোটি টাকা। এর মধ্যে জাপান সরকার সহায়তা দিয়েছে 150 কোটি টাকা। এছাড়াও প্রধানমন্ত্রী এ সফরে নন্দীগ্রাম উপজেলা কমপ্লেক্স ভবন, শাহজাহানপুর থানা ভবন সহ 8টি প্রতিষ্ঠানে উদ্বোধন এবং 6টি প্রতিষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে বিবিসি, আল জাজিরা, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস সহ উল্লেখযোগ্য কয়েকটি সংবাদ মাধ্যমের কর্মীদের হোয়াইট হাউসের সংবাদ সম্মেলন থেকে বের করে দেওয়া হয়েছে। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনের আগে মুখপাত্র শ্যান স্পাইসার তাদের বের করে দেন। এদিকে মার্কিন সেনাবাহিনীর সামর্থ্য বাড়াতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেট ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমের প্রতি ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ক্ষোভ শুক্রবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে আরও স্পষ্ট হয়। এদিন সংবাদ সংগ্রহে আসা বিবিসি, আল জাজিরা, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, ডেইলি মেইল, পলিটিকো, বাজফিড সহ গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ মাধ্যমের কর্মীদের সম্মেলন কক্ষ থেকে বের করে দেওয়া হয়। তাৎক্ষণিক প্রতিবাদে এপি, ইউএসএ টুডে ও টাইম ম্যাগাজিনের কর্মীরাও সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে আসেন। রয়টার্স, ফক্স নিউজ, এবিসি, ব্লুমবার্গ, সিবিএস, ব্রিটবার্ট সহ 10টি সংবাদ মাধ্যমের কর্মীদের অংশ নিতে দেওয়া হলেও তাদের ক্যামেরা বন্ধ রেখে গণমাধ্যমের কড়া সমালোচনা করেন হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার। হোয়াইট হাউসের ইতিহাসে কখনোই সংবাদকর্মীদের এমন অবস্থার মুখোমুখি হতে হয়নি জানিয়ে ট্রাম্প প্রশাসনের এমন আচরণের নিন্দা জানায় হোয়াইট হাউস কারেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন এবং নিউ ইয়র্ক টাইমসের নির্বাহী সম্পাদক ডিন বোকেট। এর কয়েক ঘন্টা আগে পূর্বাঞ্চলের রাজ্য ম্যারিল্যান্ডে রিপাবলিকান দলের কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে গণমাধ্যমের উপর এক হাত নেন প্রেসিডেন্ট ট্রাম্প। বেনামি ও ভুল সূত্র থেকে তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মেক্সিকো সীমান্তে শিগগিরই দেয়াল নির্মাণের কাজ শুরু এবং সামরিক বাজেট বাড়ানোর কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। সেনাবাহিনীর আক্রমণাত্মক ও রক্ষণাত্মক উভয় সামর্থ্য বাড়াতেই কংগ্রেসকে বড় সামরিক বাজেট ঘোষণার আহ্বান জানাবো। শুধু তাই নয়, ইতিহাসের সর্বোচ্চ সামরিক বাজেটের পরিকল্পনা করছি আমরা। আশা করছি মার্কিন প্রতিরক্ষা সামর্থ্য নিয়ে কেউ প্রশ্ন তোলার সুযোগ পাবে না। একই দিন যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা ও কোম্পানিগুলোর অভ্যন্তরীণ নীতি পর্যবেক্ষণ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বদলে সংস্থাগুলো নিজেরাই পর্যবেক্ষণ দল গঠন করে মার্কিন অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য নেতিবাচক বিষয়গুলো এড়িয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিকে সীমান্তের দেয়াল নির্মাণে অর্থের যোগান পেতে ট্রাম্প মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের উপর অতিরিক্ত কর আরোপ করলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে দেশটি। শুক্রবার মেক্সিকান পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেগারাই জানান, তারা মুক্ত বাণিজ্যে বিশ্বাসী হলেও যুক্তরাষ্ট্রের বিরূপ নীতির কারণে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়লে আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়া হবে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। নির্বাহী আদেশের মাধ্যমে ট্রাম্প যে 7টি মুসলিম প্রধান দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয় বলে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রতিবেদনে উঠে এসেছে। বিভাগের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রতিবেদনের বরাতে শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এপি এই খবর নিশ্চিত করে। ওই প্রতিবেদনে বলা হয়, 2011 সালে সিরিয়া যুদ্ধ শুরুর পর দেশটির কিছু নাগরিক ছোটখাটো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও বর্তমানে তারা হুমকি নয়। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র জানান, প্রতিবেদনটি এখনও চূড়ান্ত হয়নি। এদিকে 7টি মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞার 1 মাস পরও ট্রাম্পের আদেশ বিরোধী বিক্ষোভ নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, লুইজিয়ানা সহ কয়েকটি রাজ্যে অব্যাহত রয়েছে। ভারত অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ প্রসঙ্গ। অজি অধিনায়ক স্টিভ স্মিথের দাপুটে সেঞ্চুরিতে স্বাগতিক ভারতের বিপক্ষে পাহাড় সম লক্ষ্য ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। সফরকারীদের দেয়া 441 রানের কঠিন টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত কোহলির দলের সংগ্রহ 6 উইকেটে 99 রান। এখন চলছে টি ব্রেক। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে আগের দিনের 4 উইকেটে 143 রান নিয়ে খেলতে নেমে বেশ ভালোই শুরু করে অস্ট্রেলিয়া। তবে মিশেল মার্শ 31 আর ম্যাথু ওয়েড 20 রানে আউট হলেও দারুণ ব্যাটিং করে ক্যারিয়ারের 18তম সেঞ্চুরি তুলে নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ। তার 109 আর শেষের দিকে মিচেল স্টার্কের ঝড়ো 30 রানে 285 রানে থামে অজিরা। প্রথম ইনিংসে 155 রানের বিশাল লিড পাওয়ায় শেষ ইনিংসে কোহলির দলের টার্গেট দাঁড়ায় 441 রান। পাহাড় সম লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে টিম ইন্ডিয়া। দলীয় মাত্র 10 রানে মাত্র 2 রান করে ফিরে যান মুরালি বিজয়। এরপর দলীয় 16 রানে রাহুল আউট হবার পর ভারতে
আশা ভরসার ব্যাটিং স্তম্ভ কোহলিও ফেরেন সাজঘরে। ক্রিকেট ইতিহাসে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দেশের। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ফুলের শ্রদ্ধায় পিলখানা ট্র্যাজেডির শহীদ সেনা সদস্যদের স্মরণ। হত্যা মামলার রায় নিয়ে আইনি বিতর্ক সুরাহা না হওয়া পর্যন্ত শেষ হচ্ছে না আপিল শুনানি। দেশি বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হলো ঢাকা অ্যাপারেল সামিট। তৈরি পোশাক শিল্পের বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশের ঘুষ নেওয়ার প্রবণতা চরম পর্যায়ে, ভোগান্তি সাধারণ মানুষের। যাচাই বাছাই না করায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। রাজধানীতে বাসের ধাক্কায় মেডিকেল ছাত্রী নিহত। সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত আরো 14। চালক জামিনের সাজা বাতিলের দাবিতে খুলনার 10 জেলায় কাল থেকে ধর্মঘট। এবং 21শে গ্রন্থমেলায় বইয়ের দাম বেশি হয় হিমশিম খাচ্ছেন ক্রেতারা। মূল্য ছাড়ের পরিমাণ বাড়ানোর দাবি। কাগজের দাম নিয়ন্ত্রণের পরামর্শ প্রকাশকদের। এই ছিল দুপুরের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।